দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার সহায়তা দিলে বাজেটের ওপর চাপ পড়বে। এতে বাড়বে মূল্যস্ফীতি, কমবে টাকার মান। এ অবস্থায় খেলাপি ঋণ উদ্ধার ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা জরুরি। এজন্য বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন দিয়ে ব্যাংক রিফর্ম কমিশন গঠন এবং ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়েছে সিপিডি। ২০২৫ সালের নভেম্বরে গণমাধ্যম প্রকাশিত সংবাদে দেখা যায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বিতরণকৃত মোট ঋণের ৩৪% বেশি, যার পরিমাণ ৬ লাখ কোটি টাকার ওপরে। এ অর্থ ১৯টি পদ্মা সেতু নির্মাণের জন্য যথেষ্ট। প্রতিবেদনে বলা হয়, সরকারি সহায়তা না পেলে ব্যাংকগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না। সিপিডি বলছে, সরকার এটা করতে গেলে জাতীয় বাজেটের ওপর চাপ পড়বে। বিএনপি কিন্তু তার নির্বাচনকালীন ইশতেহারে বলেছেন যে অন্তত ইসলামী ব্যাংকগুলো থেকে যে অর্থ চলে গেছে আমানতকারীদের, এইটা তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এখন এটা বাজেটের উপর একটা বড় চাপের তৈরি হবে আর কি। এটা আমাদের হিসাবে অন্তত ওই 5টি ব্যাংক যেটা এক হলো, সেখানে তো প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো দিতে হতে পারে সরকারকে যদি অর্থ ফেরত না আনা যায়। আবার অন্যান্য ব্যাংকের ভিতরেও এইরকম পরিস্থিতি আছে। অর্থনীতিবিদরা বলছেন, খেলাপি ঋণ আদায়ে বন্ধকীকৃত সম্পত্তি বিক্রি, আইনি ব্যবস্থা সংস্কার এবং এজেন্সি নিয়োগ সহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার এবং একই সঙ্গে কর্মপরিকল্পনার পাশাপাশি সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা সময়সূচি প্রয়োজন এবং সেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি তৈরি করতে হবে। সবাইকে নিয়ে আসলে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। তারা বলছেন, দ্রুত খেলাপি ঋণ আদায় না হলে ব্যাংকে অস্থিরতা বাড়বে, নষ্ট হবে গ্রাহক আস্থা। পরিস্থিতি সামাল দিতে সরকার বাড়তি টাকা ছাপালে মূল্যস্ফীতি বেড়ে যাবে, অবমূল্যায়ন ঘটবে টাকার। পুরো একটা যে আর্থিক খাত সেটা কিন্তু অচল হয়ে গেছে প্রায়, এবং এত বিপুল পরিমাণে ব্যবসার খরচ কেন? তার কারণ এখানে সুদের হার অনেক বেশি এবং বাংলাদেশকে আসলে বছরের পর বছর ধরে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করতে হচ্ছে। কারণ হলো যে এই বিপুল পরিমাণে খেলাপি ঋণ। যে খারাপ ঋণগুলো এখান থেকে যথাসম্ভব এটাকে উদ্ধারের চেষ্টা এবং অর্থ পাচার ফেরত আনার প্রচেষ্টা করা, এটা ক্ষেত্রে এক ধরনের কারিগরি দিক আছে, আর একটা হলো আইনি দিক আছে। তো কারিগরি দিকটা হয়তো কেন্দ্রীয় ব্যাংক নেতৃত্ব দিবে, কিন্তু আইনি জায়গাগুলোতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা লাগবে। দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার বলে মনে করেন তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাগরকন্যা পটুয়াখালীর পর্যটন উপজেলা কলাপাড়ায় কলেরা, ডায়রিয়া ও টাইফয়েড সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানির সংকটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামা যাওয়ায় পানিতে যোগ হচ্ছে অতিরিক্ত লবণ, যা স্বাস্থ্যের ক্ষতি করছে। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ। কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড আর বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে অনেক মানুষ। আক্রান্ত হচ্ছে নানান বয়সীরা। আমাদের এখানে পানির খুব সংকট, আর একটা পুষ্কুনি নাই। পচা পানি ব্যবহারের কারণে আমার অসুখ বসুখ হয়, খুজলি হয়, পেঁচড়া হয়। পচা পানি এগুলো চুলকায়, শরীরে সমস্যা হয়। পচা পানিতে চুলকানি, গা চুলনি, পচা শরীরে অনেক সমস্যা হয়, অনেক রোগ দেখা দেয়। শুধু জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 1000-এর বেশি মানুষ। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর কারণ কি? কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে। এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয়, তার কারণে সামুদ্রিক উচ্চতা সি লেভেল বাড়তেছে। এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে। পানির স্তর ধরে রাখা এবং বিকল্প পানির উৎস নিয়ে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের উপকূলীয় অঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের এই কলাপাড়ার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং এখানের স্যালানিটিটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্ষার সিজনে এটা কম থাকলেও শুকনোর মৌসুমে এই প্রভাবটা বেশি দেখা দিচ্ছে। দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক খাল, বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। যেসব জলাশয়ে অল্প পানি রয়েছে সেগুলো দূষিত হয়ে পড়েছে, ফলে বাড়ছে পানিবাহিত রোগব্যাধি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। রোজার শুরু থেকেই ঈদের আনন্দ ভাগাভাগির ছোঁয়া লেগেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ভিড়ের ঝামেলা এড়াতে ইতোমধ্যে অনেকেই কেনাকাটা শুরু করেছেন, আর বিক্রেতারাও বাহারি রঙের পণ্য সাজিয়ে বসেছেন। রমজানের চাঁদ দেখা দেওয়ায় পাল্টে গেছে রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে অলিগলি কিংবা ফুটপাতের চিত্র। দোকানে দোকানে হরেক রকম পণ্যের সমাহার, তবে বেচা বিক্রি এখনো জমে ওঠেনি।
প্রথম তো এই জন্য একটু বেশি কম হচ্ছে আর কি, কিছুদিন পরে আসতে সবসময় প্রতি বছর এরকমই হয়। বর্তমান ব্যবসার যে পরিস্থিতি আসলে বলার মতো কোনো অবস্থা নাই। আগের মতো এবার ওরকম ব্যবসা নাই, খুবই কম, কাস্টমারও কম। কাস্টমার আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে এখন নাই মার্কেটে। উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই পছন্দের পোশাকটি বেছে নিতে চান কেউ কেউ। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্য ছাড় দিচ্ছেন কোনো কোনো দোকানি। আমি ঈদের জামা কাপড় কিনবো, জুতা কিনবো, মেহেদি কিনবো, চুড়ি কিনবো। পরবর্তীতে আসলে একটু জ্যামজট বেশি হয়। রমজানের প্রথম দিকে আসলাম যে আসলে ভিড় একটু কম আছে, আরও 2-4 দিন গেলে হয়তো বা ভিড়টা একটু বেশি হবে। রাজধানীর ফুটপাতেও পণ্য সাজিয়ে ক্রেতার অপেক্ষা করছেন দোকানিরা, তবে এখনো প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না তারা। 15 রমজানের পরের থেকে আমাদের বেচাকেনাটা বাড়ে, এখন আপাতত একটু কম। এখনো বোঝা যাচ্ছে না, আজকে মাত্র দ্বিতীয় রমজান, দেখা যাক আরও 3-4 দিন যাক, তারপর বোঝা যাবে। সবে বরাতের পরে ঈদের কেনাকাটা গত 15 দিন অনেক ভালো ছিল। সময় যত গড়াবে ঈদের বেচা বিক্রি ততই বাড়বে বলে আশা বিক্রেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইফতার মানেই পুরান ঢাকার চকবাজারের মুখরোচক নানা প্রকারের খাবার। প্রতিদিন দুপুরের পরই অসংখ্য পদের খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দাম বেশি হলেও কিনতে ভিড় করেন অনেকেই। রমজানের শুরু থেকেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত শাহী মসজিদের সামনের সার্কুলার রোডের দুই পাশ। প্রতিদিন দোকানিরা নানান পদের ইফতারির পসরা সাজিয়ে বসে। ক্রেতারা ভিড় করেন পছন্দের ইফতারি কিনতে। চকবাজার ইফতারি না হলে যেন মনে হয় না যে আজকে ইফতারি হয়েছে বা আজকে রমজানটা পরিপূর্ণ হয়েছে। ভালো বিক্রি, বেচা বিক্রি ভালো চলতেছে। চকবাজারের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বড় বাপের পোলাই খাই, কাবাব, লাচ্ছি ফালুদা, বাকরখানি, নান, বোরহানি, হালিম, ছোলা ভুট, জিলাপি ও নানান রকমের আচার। পায়া হলো আপনার 1150 টাকা, হাঁস আছে 1400 টাকা, কবুতর 250 টাকা, মুরগি আছে 400 টাকা, 350 টাকা। মোগল আমলের ঐতিহ্য এখানকার ইফতারিতে দামও তুলনামূলক বেশি। দুধনান 60 টাকা গত বছর বেচে এবছর বিক্রি করতেছি, তুলনামূলক বেশি দাম। চকবাজারের ইফতার খাবারের বাজার ছাপিয়েও পুরান ঢাকার সংস্কৃতি ও সামাজিক বন্ধনের উজ্জ্বল প্রতিচ্ছবি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশবন্ধু গ্রুপ। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, মসুর ডাল, ছোলা, চিনি, কোমল পানীয়, ফ্রেন্ডস কোলা ও দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক। 19 ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও ইদ্দিসুর রহমান। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।